আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকল ভালো আছেন। যে যেখানে বসে আমাদের আজকে লাইভ অনুষ্ঠান দেখবেন কিংবা পরবর্তীতে সংযুক্ত হবেন আমাদের সঙ্গে, আপনাদের সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। বন্ধুরা, আপনারা জানেন আমাদের ওয়েদারটা এখন নাতিশীতোষ্ণ, হচ্ছে ঠান্ডা, কখন গরম, আবার আজকে আবার শিলাবৃষ্টি হয়েছে, আপনারা দেখেছেন। তো যাই হোক, আমরা সব কিছু উপেক্ষা করে আমরা চলে আসি শুধু আপনাদের খেদমতে, যে আমাদের দর্শক শ্রোতামণ্ডলী অধীর আগ্রহে উপেক্ষা করেন বুধবার আসলে। তো আমিও আজকে উপস্থাপনায় রয়েছে নাহিন মাহমুদ, এবং আমার সঙ্গে উপস্থিত রয়েছেন আপনাদের নিয়মিত অতিথি, যার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করেন, সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত খতিব এবং বিজ্ঞ আইনজীবী, বাংলাদেশের উনি প্রাক্তন জাজও ছিলেন, ব্যারিস্টার কুতুবউদ্দিন শিকদার এমপি। তো আমরা সরাসরি চলে যাব ওনার সাথে সালাম বিনিময় করতে। আসসালামু আলাইকুম ব্যারিস্টার সাহেব, কেমন আছেন? জি নাহিন ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ ব্যারিস্টার সাহেব, ভালো আছি। আবহাওয়াটা বলছি যে কিছুটা গরম, কখনো ঠান্ডা, আবার শিলাবৃষ্টি, সব মিলিয়ে আমরা আছি। জি জি। তারপরে আপনি অনেক কষ্ট করে আসেন, আমি দেখছি যে এই শ্রোতামণ্ডলীর ইয়ের জন্য চলে আসেন। জি জি। আর আমাদের দর্শক শ্রোতারাও যারা প্রশ্ন করবেন, আমাদের নম্বর অবশ্যই দেওয়া হয়ে গেছে, স্টুডিও নম্বরে। আর এইটা আপনাদের আমরা একটা ধারণা ভিত্তিক একটা আইডিয়া দিয়ে থাকেন ব্যারিস্টার সাহেব, এবং আপনারা যদি কারো কোনো বিশেষ প্রয়োজন হলে যোগাযোগ করবেন যে কোনো লয়ারের কাছে। তো যাই হোক ব্যারিস্টার সাহেব, আমাদের তো অনেক পঞ্জীভূত সমস্যা থাকে, যেমন দেশের সমস্যা, সমসাময়িক এদেশের সমস্যা, রিসেন্টলি ইন্ডিয়ার এই পশ্চিমবঙ্গ নিয়ে একটা সমস্যা, তাছাড়া আমাদের একটা পবিত্র মাসও চলে এসেছে। সো সমসাময়িক অনেক কিছুই আছে। আমি আশা করব আপনি সুন্দর একটা টপিক নিয়ে আসবেন আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে। তার আগে আপনাকে জানাচ্ছি স্টুডিও কলাকুশলী এবং আমাদের শ্রোতামণ্ডলীর পক্ষ থেকে সাদর সম্ভাষণ। থ্যাংক ইউ ভেরি মাচ নাহিন ভাই। প্রিয় বন্ধুরা, ভাইরা, বোনেরা, মুরব্বিয়ানে কারাম, আপনারা যে যেখানে বসে এই অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করতেছেন, আপনারা সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানের প্রথমে যে ওপেনিং রিমার্ক, এটা প্রায় সময় আমরা চেষ্টা করি একটা সুসংবাদ বা ভালো একটা খবর নিয়ে আসার জন্য, কিন্তু আজকের যে জিনিসটা বলবো এটা হয়তো শুনতে খুব ভালো নাও শোনাতে পারে, মাপ চাইতেছি আগে, কিছু করার নেই। এই যে গত 7 তারিখে ইংল্যান্ড এবং ওয়েলসে যে নির্বাচনটা হয়ে গেল স্থানীয় সরকারের, এই নির্বাচনটা অন্যান্য নির্বাচনের চাইতে এটা আরো অনেক গুরুত্বপূর্ণ ছিল। কেন বন্ধুরা? রুলিং লেবার পার্টি 1450 মতো ইলেক্টেড কাউন্সিলর গতবারে ছিল, এরা ইলেক্টেড হতে পারে নাই। এর স্থলাভিষিক্ত হয়েছে একটা পার্টি, আপনারা শুনতে পারেন, এটার নাম হলো রিফর্ম পার্টি, নাইজেল ফারাজের রিফর্ম পার্টি। এই সেই নাইজেল ফারাজ যে আজ থেকে এই যে 10 বছর আগে ইউরোপিয়ান পার্লামেন্টে এই দেশকে বাইর করে নিয়ে আসার জন্য উনি যে ক্যাম্পেইন শুরু করেছিল, শেষ পর্যন্ত 2016 সালের 23 জুন যে রেফারেন্ডাম হলো, এই রেফারেন্ডামের রেজাল্ট অনুযায়ী এই দেশ ইউরোপ থেকে বের হয়ে আসছে। বন্ধুরা, এই নাইজেল ফারাজ নতুন পার্টি বানাইয়া, রিফর্মের উনি হেড, তার পলিসি যদি শুনেন তাইলে আপনার গায়ের রুম শিহরে উঠবে। কেন? আমরা যারা বিদেশ থেকে এসেছি, আমরা যাদের চামড়া সাদা না, এদের ব্যাপারে এই পার্টি, যে পার্টিকে বলা হচ্ছে যে আগামী ইলেকশন দিলেই এই পার্টি ক্ষমতায় চলে আসবে, ওই যে 2 পার্টি সিস্টেম, কনজারভেটিভ এবং লেবার, এই 2 পার্টি সিস্টেম শেষ হয়ে গেছে। বর্তমান পোলিং রিপোর্ট অনুসারে দেখা যায় যে আজকে যদি ইলেকশন হয় তাহলে রিফর্ম পার্টি সরকার গঠন করবে এবং নাইজেল ফারাজ হবে
প্রাইম মিনিস্টার। আপনারা হয়তো শুনতে পাচ্ছেন যে লেবার পার্টির রেজাল্ট খারাপ হওয়ার কারণে এই কিয়ার স্টারমার বর্তমান প্রাইম মিনিস্টারকে তার পদ থেকে রিজাইন দেওয়ার জন্য লেবার পার্টির 90 জনেরও বেশি এমপি ক্যাম্পেইন করতেছে, লিখিতভাবে বলতেছে ইউ গো আউট মিস্টার Keir Starmer because you have failed in the 7th of May election. খুব খারাপভাবে আপনি ফেল করেছেন। বন্ধুরা, এখন যদি নাইজেল ফারাজ যদি ক্ষমতায় আসে, তো সে বলতেছে কি, সে বলতেছে যে প্রথমে যে 1951-এর যে রেফিউজি কনভেনশন আছে এটাকে শেষ করে দিবে, এটা আর থাকবে না। এর মানে কি দাঁড়ালো, যারা এই দেশে অ্যাসাইলাম করতেছে তাদেরকে আর এই দেশে থাকতে দেয়া হবে না, 1 নম্বর। আর 2 নম্বর হলো যে ইনডেফিনিট লিভ বলতে একটা ক্রাইটেরিয়া আছে। আপনি যদি ব্রিটিশ নাও হন তাইলে ILR থাকলে আজীবন আপনি এই দেশে থাকতে পারেন ব্রিটিশ সিটিজেনের মতো। ওরা বলতেছে, নাইজেল ফারাজ বলছে যে ILR শেষ হয়ে যাবে। তো ILR যদি শেষ হয়ে যায়, আমাদের অনেক বন্ধু বান্ধব মুরব্বিয়ানে কারামরা আছে, আমার মেলা ক্লায়েন্ট আছে তারা ব্রিটিশ করতে পারে নাই, হয়তো লাইফ ইন দ্য ইউকে পাস করতে পারে নাই, নতুবা B1 পাস করতে পারে নাই, কিন্তু ILR আছে, ILR এর পরে বেনিফিট নিচ্ছে। এখন নাইজেল ফারাজ এবং রিফর্ম পার্টি বলতেছে যে ILR বলতে কিচ্ছু থাকবে না, যাদের ILR আছে তাদেরকেও তাদের দেশে পাঠিয়ে দিবে। নাইজেল ফারাজ বলছে যে 8.5 লক্ষ মানুষ সে পাশ করার কিছুদিনের মধ্যেই এই দেশ থেকে জাহাজ বুঝাই করে পাঠিয়ে দিবে। বন্ধুরা, ইংল্যান্ডের মতো জায়গায়, ব্রিটেনের মতো জায়গায় এখানে রিভলিউশন হয় না, কিন্তু ইলেকশনের রিভলিউশন হয়। আমাদের দেশে 2024 সালে রিভলিউশন হয়ে গেল। এই ধরনের রিভলিউশন ইংল্যান্ডে বা ব্রিটেনে হয় না, কিন্তু ভোটের মাধ্যমে, ধরেন না, এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে রিভলিউশন হয়েছিল, লিবারেল চলে গেল আর লেবার পার্টি নতুন ইন্ট্রোডিউস হয়ে এই যে NHS করলো, অনেক কিছু করে ফেললো, ইন্ডাস্ট্রিয়ালাইজ করে ফেললো। বন্ধুরা, আমার ভয় লাগতেছে যে এই লোক যদি ক্ষমতায় আসে তাইলে আমাদের কমিউনিটির জন্য ইটস নট এ ভেরি গুড নিউজ। এই কারণে আমি যে নেক্সট সেন্টেন্সটা বলতেছি এটা খেয়াল করে শুনেন। আপনারা, আমরা যাদের ILR আছে অথবা সেটেল স্ট্যাটাস আছে, ইউরোপ থেকে এসেছেন, প্রি সেটেলের পরে আপনাকে সেটেল স্ট্যাটাস হয়েছে, এই সমস্ত এই ক্যাটাগরির লোকদের জন্য ইমিডিয়েটলি ফোর্সে আইন হলো তারা যেন ন্যাচারালাইজ হওয়ার একটা পদক্ষেপ নেন। হ্যাঁ, আপনি ইংলিশ পাস করতে পারেন নাই, তাহলে কি হলো? আপনি যদি লাইফ ইন দ্য ইউকে পাস করতে পারেন নাই, তারও একটা এক্সামশন আছে। সেটা ছাড়াও ব্রিটিশ সিটিজেন হওয়ার একটা পথ আছে। আপনাকে এই পথ বের করতে হবে, বিভিন্ন লয়ারের কাছে আপনাকে যেতে হবে। বন্ধুরা, এখন যা দেখা যাচ্ছে রিফর্ম চলে আসবে, তারা বলতেছে 1 মিলিয়নের মতো মানুষকে তারা এই দেশ থেকে পাঠিয়ে দিবে। বলতেছে যারা বেনিফিট খায়, যারা অ্যাসাইলাম সিকার হোটেলে আছে, ওই অ্যাসাইলাম যে আইনটাকেই শেষ করে দিবে। ILR যে আইন, এই আইনটাকে শেষ করে দিবে। আর আমার এই 36 বছরের প্র্যাকটিসে আমি দেখেছি, কোনো সরকার যদি ক্ষমতায় আসে, কোনো প্রমিস করে, তাইলে আসার সাথে সাথে এই প্রমিসটা, এই প্রতিজ্ঞাটা পালন করে। ধরেন 1997-এ লেবার সরকার ক্ষমতায় আসার আগে মিসেস থেচারের, জন মেজরের সরকার ছিল। প্রাইমারি পারপাস রুল বলে একটা আইন ছিল যে আপনি যদি ওয়াইফকে দেশে আনতে হয়, স্বামীকে এই দেশে আনতে হয়, তাইলে প্রাইমারি পারপাস রুল ছিল আপনাকে দেখাতে হতো যে উনি বিয়ে করেছে শুধু এই দেশে আসার জন্য না, প্রাইমারি পারপাস ইজ নট কামিং টু দিস কান্ট্রি। এটা আমরা
কোর্টে গিয়ে আরে বাপরে অনেক যুদ্ধ করতে হয়েছে এটা প্রমাণ করতে যে এই দেশে আসার জন্য উনি বিয়ে করে নাই, কিন্তু ওই যে অ্যাপ্লিকেশন করেছেন এই অ্যাপ্লিকেশন ধারাই প্রমাণিত হইতো যে আপনি তো এই অ্যাপ্লিকেশনই প্রমাণ যে আপনি বিয়ে করছেন এই দেশে আসার জন্য। বন্ধুরা, কি হলো 1997-এর জুনের 5 তারিখে লেবার পার্টি আসলো, যে লেবার পার্টি বলেছিল আমরা যদি ক্ষমতায় যাই তো সাথে সাথে প্রাইমারি পারপাস রুলটাকে বাতিল করে দিব। বিশ্বাস করবেন, জুনের 5 তারিখ ইলেকশন হলো আর জুনের 6 তারিখে প্রাইমারি পারপাস রুল ফিনিশড, গুড বাই। নাইজেল ফারাজ যেভাবে বলতেছে যে অ্যাসাইলাম বলতে কিছু থাকবে না তারা পাশ করলে, আইএলআর বলতে কিছু থাকবে না, সেটেল স্ট্যাটাস বলতে কিছু থাকবে না, আপনি হয়তো কাজ করবেন ওয়ার্ক পারমিট নিয়ে আর বেনিফিটে যদি থাকেন তাহলে এর চাইতে বেশি দুঃসংবাদ আর কিছু হতে পারে না। হ্যাঁ, আপনি যদি ব্রিটিশ হয়ে যান তাহলে লয়াররা ফাইট করতে পারবে, তখন আইন এমনভাবে করবে যে আপনাকে যদি দেশে পাঠাতে চায় তা আপনি আইনগত কোনো সুবিধা এখানে পাবেন না, কোর্টের কাছে যেতে পারবেন না, জাজের সামনে যেতে পারবেন না, সুজা আইএলআর থাকবে, বেনিফিট নেন, গো হোম। আপনি অ্যাসাইলাম করেছেন, গো হোম। এর এই অবস্থা দেখে যে এই অ্যাসাইলামের উপরে ইমিগ্রেন্টের উপরে সে যে কট্টরবাদী রাইট উইঙ্গার, এইটা দেখে লেবার পার্টি কি করেছে, আজকে ছিল রাজা চার্লস III সিংহাসনে বসে আগামীতে কি আইন করবে এটা সরকার বলে দেয় আর রাজা তার মুখ দিয়ে পড়ে। বলেছে যে ওই অ্যাসাইলাম সিকারদের উপরে কঠোর হবে এই লেবার সরকারও, কিন্তু লেবার সরকার এক পলিসি দিয়ে কঠোর হয়ে ক্ষমতায় ভাইরা বোনেরা থাকতে পারবেন না। এখন যে অবস্থা শুরু হয়েছে এই দেশের সাধারণ মানুষ আমরা ইমিগ্রেন্টদের উপরে খুব ক্ষেপে গেছে, বুঝতে পারছেন? তারা আমাদের দেশ 200 বছরের বেশি দিন রাজত্ব করেছে আর আমরা এসেছি 100 বছরও হয় নাই, তাদের চাকর হয়ে কাজ করি, তাদেরকে রান্না করে খাওয়াই, তাদেরকে যে চাকরি তারা সাদারা করে না এই চাকরি আমরা করি। তারপরেও নাইজেল ফারাজ যা করতেছে আমাদের জন্য এটা সুখবর না। ভাইরা বোনেরা, যদি আপনার ইনডিফিনিট লিভ থাকে তাইলে মেহেরবানি করে জুরাত করে বলছি আইনজীবীর কাছে গিয়ে বলেন যে কিভাবে আমি ব্রিটিশ হতে পারি, নতুবা তখন কান্নাকাটি করে কোনো লাভ হবে না। তাইলে আজকের ওপেনিং রিমার্কের সার কথা হলো যে এই যে নাইজেল ফারাজ সাপের মতো লোকটা বের হয়েছে, তার দল দেখা যাচ্ছে এত পপুলার হচ্ছে সাদা মানুষের কাছে, ওরা বলতেছে আমাদের চাকরি বাকরি সব কালো মানুষরা নিয়ে যাচ্ছে। আর নাইজেল ফারাজ যে কত কিছু আমাদের সম্বন্ধে বলতেছে, এই সাদিক খান ট্রাফেলগার স্কোয়ারে রমজানের ইফতার করার কারণে বলতেছে এটা এই দেশে এটা অ্যালাউড না। সাদিক খান বলছে ইহুদিরা করতে পারে, হিন্দুরা করতে পারে, অন্যান্য ধর্মের লোকেরা যদি করতে পারে তো ওয়াই নো মুসলিম ইন ট্রাফেলগার স্কোয়ার। বন্ধুরা, ওই দিকে আমি যাচ্ছি না, আমি শুধু একটা কথা বলতেছি, নাইজেল ফারাজ যদি ক্ষমতায় না আসে তাইলে একটা কোয়ালিশনে থাকবে, যে কোয়ালিশনে সে প্রমাণ করবে যে আমরা ইমিগ্রেন্টদের উপরে যে আইন করতে চাই সে আইন আমরা পাশ করব, যে দলের সাথে তারা যাবে এইটা করবে। এই কারণে যদি আপনার আইএলআর থাকে আর এখনও ব্রিটিশ হন নাই, আরে আজকে সকালে একটা কল পেলাম কোন জায়গা থেকে, লেস্টার থেকে, যে ভদ্রলোক ইনডিফিনিট লিভ করে অনেক আগে আসছে, হি এইজ ইজ অ্যাবাউট 70, আটকাই রাখছে পুলিশ আপনার দেশে, এয়ারপোর্ট থেকে আসতে পারতেছে না। এর কারণে আইএলআর আপনার কোনো কাজ দেবে না, মেহরবানি করে ব্রিটিশ সিটিজেনশিপ নিয়ে নেন। থ্যাংক ইউ। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, অত্যন্ত সময়োপযোগী এবং এটা আপনি নিয়ে এসেছেন। আসলেও ব্রিটেন জুড়ে কি বিশ্ব জুড়ে একটা শুরু হয়েছে, যেটা তারা একটা ক্ষমতায় সামহাও আসার জন্য এটা ইস্যু বানিয়ে নেয়, এবং দেখবেন আমাদের কিছু মানুষকেও তারা পেয়ে যায়।
আমি দেখছি তার হোম সেক্রেটারি যে ইয়ে করছে মুসলমান ইউসুফ কি নাম এটাকে, জিয়া ইউসুফ। জিয়া ইউসুফ। তো এইগুলা দেখে আপনারা কেউ ইয়ে হবেন না। সবসময় ইনশাআল্লাহ আমার বোধ হয় লেবার পার্টির নেতার যদি একটু ভালো নেতা আসে, চেঞ্জ হয় এবং পলিসি চেঞ্জ হয়, আমার মনে হয় যে মানুষ এখনও এই দেশে অনেক সচেতন এবং মানুষ অনেক সিম্পেথাইজ আছে। আমার বিশ্বাস এটা হবে না। আর আপনারাও যেটা ব্যারিস্টার সাহেব বলছেন এই যে আইলার বিষয়, এটা আপনারা অতি সত্বর এটা করে নেবেন কোনো আইনি বিশেষজ্ঞ তাদের সাথে যোগাযোগ করে। তো আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে প্রচুর কলার আমাদের লাইনে চলে আসছেন। আমরা যাব কলের দিকে। আসসালামু আলাইকুম কলার। জি আসসালামু আলাইকুম কলার। যারা কল করবেন আপনারা ভলিউম কমাবেন এবং টেলিভিশনের দিকে না তাকিয়ে আপনাদের প্রশ্নে যাবেন। জি আসসালামু আলাইকুম কলার। আমার মনে হয় লাইনটা ড্রপ হয়ে গেছে। যাই হোক, ওয়ালাইকুম সালাম। আপনার নামটা বলেন ভাইয়া এবং কোথা থেকে বলছেন? জি আমার নাম শাহার আলী, আমি মিল্টন থেকে মাত্রাম। মিল্টন কিন্তু এই শাহার আলী। জি ভাইয়া আপনার প্রশ্নটা বলেন কি? ভালো আছেন তো না? জি ভালো, আপনারা ভালো তো? জি আলহামদুলিল্লাহ। সব ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। জি আসসালামু আলাইকুম। জি শুনছেন উনি? আচ্ছা জি, আমি একটা কথা জানতাম চাইছিলাম। আমি আসলাম আমার বাপের রাইটে 1973 এপ্রিলের 3 তারিখ আমার মার লোক আসলাম আমার বাপের রাইটে। তো আজ পর্যন্ত আমি ব্রিটিশ বানাইছি না। আমার বয়স হয়ে গেছি 68। এর মধ্যে আমার ওয়াইফ আইসন 1981 এপ্রিলের 30 তারিখ। এখনো তাই ওই বাংলাদেশি পাসপোর্ট রয়ে গেছে, আমরা ব্রিটিশ বানাইছি না। তা আমরা কোনো প্রবলেম নেই, আমরা পাসপোর্ট আছে আনলিমিটেড শিল মারা আছে 2000। আচ্ছা এটা ব্যারিস্টার সাহেব বলবেন, কিছু আসেনি বলার? ব্যারিস্টার সাহেব জিজ্ঞাসা করে না? না আপনি ব্রিটিশ করলেন এখানে করছি না তো এমনি বুঝে নেই আর এটা করছি না। ও এর মাঝে আমি বেমারও, আমি ডিসাইবল। ওকে শুনতে থাকেন। আচ্ছা আপনি শুনতে থাকেন শাহার আলী সাহেব, আপনি শুনতে থাকেন। আমরা যাচ্ছি আর নেক্সট কলের দিকে। হ্যালো আসসালামু আলাইকুম কলার। ওয়ালাইকুম সালাম ভাইয়া, আপনি কোথা থেকে বলছেন? আপনার নামটা বলেন। টিভিটা বন্ধ। জি আপনার লাইনটা একটু ফাজি সাউন্ড আসছে। আমার মনে হয় আপনি টেলিভিশনের ভলিউম কমান, টেলিভিশন বন্ধ করে দেন। আর নইলে হয়তো আপনি গাড়ি থেকে বলতেছেন, কোনো এক জায়গায় আপনি পার করে সুন্দরভাবে বলেন। আপনার নাম কি বললেন? আতিক। জি কোথা থেকে করতেছেন ফোন? জি ব্রাডফুড। আচ্ছা জি বলেন, প্রশ্নটা বলেন। না না আপনার ফোন আপনার টিভি বন্ধ করি মাত্র আতিক সাহেব। আপনার টেলিভিশন বন্ধ করেন। এই অনুষ্ঠান আপনারা দর্শক মণ্ডলী এটা রিপিটও দেখবেন। আগামীকাল সকালে 9:30 দেখাবে। তাছাড়া ইউটিউবে পাবেন, ফেসবুকে পাবেন। ইউটিউবে গিয়ে যদি আপনি সার্চ বাটনে গিয়ে এনটিভি ইউরোপ মারেন, আমাদের সকল অনুষ্ঠান সাজানো আছে, আপনারা দেখতে পাবেন। আপনি বলেন এখন। জি জি কেস মারছেন 1 বছর হয়েছে। জি আচ্ছা একটা সেকেন্ড আতিক সাহেব, কিতার কেস মারছো? আপনি কবে আইসুন এই দেশ? 2004 আইসো। আচ্ছা হোক এখন আমি মারছি 1 বছর গেছে আপনাকে। জি আপনি কি পলিটিক্যাল অ্যাসাইলাম করছেন না? হিউম্যান রাইট। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো 3 মাস হয়েছে জানাইছে না? আচ্ছা এগুলো তো আপনি শুনতে থাকেন, এইটা ব্যারিস্টার সাহেব বলবেন। আমরা যাচ্ছি আবারও কলের দিকে। হ্যালো আসসালামু আলাইকুম। জি আলাইকুম সালাম ভাইয়া, আপনার নামটা বলেন এবং কোথা থেকে বলছেন? আপনার নাম পারভেজ এবং কোথা থেকে বলছেন? বার্কিং। তাই জি বলেন পারভেজ ভাই। জি আচ্ছা আমি একটা জিনিস জানতাম স্যার। জি
আমি একটা প্রপার্টি আমি আমার বাচ্চার নামে উইল করে রাখছি। প্রপার্টি বাচ্চার নামে উইল করতা না? আচ্ছা, জি, ও করছি। করছেন। আচ্ছা, জি, তো ও নির্দিষ্ট নাম দেয় তুমি ওই প্রপার্টি পাইবা। যখন এটা কি আমি মারার পরে পাইবা, এটা কি আপনার কি এক বাচ্চা, আপনার বাচ্চা কজন? আমার এক বাচ্চার নামে দেয়া যায়। ও এক বাচ্চার নামে আপনি দিলাইছেন নাম করিয়া, প্রপার্টি উইল করিয়া না? মরার জি জি, তো কিতা জানতে চাই? আমি মারার পরে কিতা ইনহেরিটেন্স তার উপরে পড়বো নি? ইনহেরিটেন্স তার উপরে পড়বো নি। আচ্ছা, এটা আপনার আর বাচ্চা নেই, ছেলের নামে? ছেলে। ছেলে। আপনার ওয়াইফ আছেন নি? জি জি, আমরা দুইজন মারার পরে তারা পাইবা। তো আপনার প্রশ্ন হইল যে ইনহেরিটেন্স তার উপরে পড়বো নি কোনো ট্যাক্স? গুড কোয়েশ্চেন। আচ্ছা, এটা খুব সুন্দর কোয়েশন, আপনি শুনতে থাকেন পারভেজ ভাই। তাহলে আমরা এর ফাঁকি আমরা চলে যাই উত্তরের দিকে। বাইশা সাহেব, সাহার আলী মিল্টন কিনস। থ্যাংক ইউ বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের এই ধৈর্য ধরার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। আমরা বন্ধু সাহার আলী ভাইয়ে মিল্টন কিনস থেকে কররা কলা নম্বর 1 এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা আজকের যে ওপেনিং রিমার্ক, এই ওপেনিং রিমার্কের সাথে সম্পৃক্ত। 1973 সাহার আলী সাহেবরে তান আব্বায় দেশ আনছেন মারের লগে লইয়া আনার পরে, এই দেশ আনার পরে তান ওয়াইফরেও আনছেন, কিন্তু ব্রিটিশ ন্যাচারালাইজ হইছেন না। যদি তান আব্বা এই সময় ব্রিটিশ হইতা হয়তো তাই ব্রিটিশ পাসপোর্ট ফাইলাও নে, কিন্তু এই সময় তান আব্বা ব্রিটিশ আসলা না, যার ফলে আইসেন 73। এখন পেনশনের বয়স হয়ে গেছে, ওয়াইফও আইসেন, আওয়া যাওয়া কররা। ILR আছে, ইনডিফিনিট লিভ আছে। ইনডিফিনিট লিভ কত ধরনের দেখলাম আমার এই কত বছরে, 15-20 বছরে। আগে লেখা থাকতো নো টাইম লিমিট অন দ্য বিয়ারার অফ দিস পাসপোর্ট। এইরকম বিভিন্নভাবে ILR দিত। মোস্ট রিসেন্টলি ILR বলতে ইনডিফিনিট লিভ টু রিমেইন, যেটা ইনডিফিনিট শব্দের অর্থ হইল টাইম লিমিট নাই। কোনো কোনো ইনডিফিনিট লিভও লেখা আছে নো টাইম লিমিট এই ধরনের। কিন্তু রিসেন্টলি সরকারে শুরু করছে একলগে ইনডিফিনিট লিভ দিতে হইলে 10 বছর করিয়া দেয়। সাহার আলী সাহেব কইরা হাজব্যান্ডেরও নাই, ওয়াইফেরও নাই। এই কাজটা আপনি আমার যে ওপেনিং রিমার্ক, যেটা আমরা এই অনুষ্ঠানের প্রথমে কইছি, এইটারে আপনি রিপিট শুনুন জানো। ইউ আর মেকিং এ ভেরি বিগ মিস্টেকস, বুঝছেন নি? আপনি কইছেন বেমার মানুষ, একটা এক্সামশন সার্টিফিকেট আছে, ওয়েইবার আছে ইংলিশ এবং ইয়ে থেকে বাসা লাগি, আর আপনার বয়সে দেখে লাগে রিক্তা লাগতো না, আপনি লগইয়া কোনো লয়ারের কাছে যাক না, বিপদ পড়ি দিবা। জি, থ্যাংক ইউ। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আমরা যাব ছোট্ট একটি বিরতি থেকে এসে আপনাদের উত্তরের দিকে যাব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা বিরতি হতে আবারও লাইভে চলে আসলাম। আমরা ব্যারিস্টার সাহেব আমরা চলে যাব সরাসরি শ্রোতামণ্ডলীর উত্তরের দিকে। আমার মনে হয় এই 2 নম্বর প্রশ্ন ছিলেন আতিক ব্রাডফোর্ড থেকে। এইটা হ্যাঁ, আতিক ভাই কলা নাম্বার 2 আপনি ব্রাডফোর্ড থেকে ফোন কররা কইরা 2004 সালও আপনি এই দেশে আইছেন, 2024 গিয়া 20 বছর ফুরছে। এই 20 ইয়ার রুলে আপনি অ্যাপ্লাই করছেন সরকারের কাছে, UK ভিসার কাছে, তারা রিফিউজ করছে, আপনার দিছে না। না দিলে গুড লাক আপনার, আপনি আমি তো কইমু আপনার রিয়েলি গুড লাক, আপনি আপিলর রাইট পেয়েছেন। আপিলর রাইট যদি না দিত তাইলে আপনি আপনার অবস্থা আরো অন্যরকম হইল না। এখন আপনি আপিল করছেন, আজ 3 মাস হয়ে গেছে, আমি কোনো খবর পাইরা না। কইরা বারিশার সাহেব ফোন করছি, 3টা মাস হয়ে গেল গিয়া। হনকা আতিক ভাই 20টা বছর গেছে আপনি কিচ্ছু করছেন না।
আর কোর্টের কাছে গিয়া 3 মাসের কারণে আপনি অধৈর্য দিরা, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। আপনি 20 বছর রইছেন, দেশ গেছেন না, অদেশে রইছেন, একটু ধৈর্য দরকার। কোর্ট কাছারি এগুলা খুব বিজি। আমরা একটা আপিল করার বাদে আমি আপা ট্রাইব্যুনাল আজকে মনে হয় 6 মাস হয়ে যার, 7 মাস হয়ে যার, আপা ট্রাইব্যুনাল কোনো ডেটও পাইয়ান না। আপনি করছেন ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল, সবর করকা। আল্লাহ কইন এই ধরনের সিচুয়েশন হয় দুদিন, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ। তুমি তাই আমার কাছে কইও, আল্লাহর কাছে কইও, 2 কাজ করিয়া, একটা ধৈর্য ধরিও, অধৈর্য হইও না, আর একটা নামাজ পড়ি। এই 2 কাজ করিয়া আল্লাহর কাছে খোকা আর চুপচাপ থাকা, ইনশাআল্লাহ এ ডেট উইল কাম। ডেট আইলে ভালো লয়ার নেই জানু, যে লয়ারর সুনাম আছে অথবা যে লয়ারর রেকর্ড আছে, জাজরে গিয়া বুঝাইয়া আপনার একটা আনতে পারেন। আপনার দিস ইজ ইউর লাস্ট চান্স। আপনার ধৈর্য ধরেন না জানু, ফুলি প্রিপেয়ার্ড হইয়া যাওয়া। ইংলিশে একটা ডাকর কথা আছে যে ওয়েল বিগান ইজ হাফ ডান। আপনি যদি সঠিকভাবে একটা কাজ তৈয়ার করে লইয়া যান, তো বুঝুন যেন প্রায় অর্ধেক আপনি ফাঁস হয়ে গেছেন। আপনি যদি লয়ারে দিয়া কেসটা রেডি করিয়া লইয়া যান, তো ইনশাআল্লাহ আজিজ কামিয়াব হইবা। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। আমাদের পারভেজ ভাই 3 নম্বর কলার ছিলেন বার্কিং থেকে। মাশাআল্লাহ, ভিন্ন ধর্মী প্রশ্ন করছেন পারভেজ সাহেব, মাশাআল্লাহ, বার্কিং থাকি। ওইরা তান আল্লাহ এক ছেলে দিছে, একটা গড় আছে। এখন সকলে তো এই দেশ থেকে আর এই দুনিয়ায় থেকে যাইতে গিয়েইব সোনার লেইটার যে বড় কষ্ট করিয়া একটা গড় কিনছেন বার্মিংহাম। এখন এই গড়টা করিয়া ছেলে পাইতো, যদি দুনিয়ায় থেকে যাওয়ার বাদে ইনহেরিটেন্স ট্যাক্সে লইয়া যায় গিয়ে অতটা, তাইলে চিন্তা কররা বারিশা সাহেব, তাইলে ইনহেরিটেন্স ট্যাক্স পাইবনি। আমি তো আমার ফুয়ার নামে উইল করছি। আপনার 2টা অ্যাডভাইস দিব। একটা অ্যাডভাইস, একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, দেন যদি উইল না করেন তাইলে প্রপার্টির, আপনারা দেওজন যাওয়ার পরে প্রপার্টির 40% সরকারে নিব গিয়ে ইনহেরিটেন্স ট্যাক্স। যেহেতু আপনি 2 নম্বর কথা আপনি উইল করছেন, এই উইলটারে আপনি নিয়া কোনো 1 জন 2 জন 3 জন লয়ারে দেখান জানো, বলে ইকটায় আপনি দুনিয়ায় থেকে যাওয়ার বাদে যে সময় প্রবেট হইব কোর্টও, একটা ভ্যালিড হইব নি। আমি একটা নাই মেলা উইল দেখছি, করিয়া ফালাইয়া রাখি দিন, মনে করেন একটা কাম করব, পরে দেখা যায় একটার অক্টা ভুল তারে কোর্টে একটারে উইল করি ধরে না। মানে আপনি যে উইল করছেন একটা যদি ভ্যালিড না হয় জজ সাহেবের কাছে, তাইলে আপনার ফুয়ায় ও গড়র 100 ভাগর 40 ভাগ গভর্নমেন্টে দিলেই তৈব। এতে আপনি 100 পাউন্ড 200 পাউন্ড খরচ করিয়া উইলটারে অন্য কারোরে দেখাইয়া নিজের মনের শান্তি লাগি বালা নাইনি। এর লাগি 3, 2, 1 1 জন 2 জন 3 জন লয়ারে এই উইলটা দেখান জানো, বলে এই উইলটা আমি ওলা পাইছি। দেন প্রবেট কোর্টও গেছেন, যাওয়ার পরে একটা অন্যান্য বেনিফিশিয়ারি যারা এরা কর না, একটা তান উইল নাই। এখানে বলে একটা আমাদের কোনো সিল নাই, চাপড় নাই, সলিসিটারের কোনটা নাই, একটা তো যেসা মানাই নিতে পারে। এর কারণে মেহরবানি করি উইলটা আমি কইয়ার না আপনার উইল ঠিক না করি, আমি কইয়ার আপনার মনের স্যাটিসফ্যাকশনও লাগি 2-1 জন সলিসিটার বা ব্যারিস্টারের দেখান জানো। থ্যাংক ইউ। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। 3টাই প্রশ্ন ছিল অত্যন্ত সময়োপযোগী এবং অত্যন্ত ইম্পর্টেন্ট। যাই হোক, আমরা আপনি উত্তর কলের দিকে যাচ্ছি। এখন কলে রয়েছেন কে দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা বলেন, কোথা থেকে বলছেন? আমার নাম মোহনা, আমি স্টেপনি গ্রিন থেকে কইলাম। মোহানা স্টেপনি গ্রিন, বলেন আপনার প্রশ্ন। আমার একটা কোয়েশ্চেন আছে আর কি। আমার হাজবেন্ড আর কি থানার আমার ক্যারিং করেন, তো ক্যারেলান্স হয় আর কি। তো আমার স্পাউস ভিসা আর কি তারা আমার 10 ইয়ার্স রুটে দিলেছে আর কি।
তো এটা কি তো 5 ইয়ার্সের উঠে আনা যাইব নিলা কোনো চলছে না আপনার শাশুড়ির কেয়ারার নি আপনার হাজবেন্ড জয় জয় হবে তা কি 2-3 বছর হয়েছে তা আপনার যে সময় 10 ইয়ার রুটে দিল মোহানা এই সময় কি তা তাই কেয়ারার আসলানি জয় কেমন আসলো না 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 আপনি ঠিকই হোক আপনার না আমি তো স্টুডেন্ট ভিসা আইছি আফরে থানার লগে আমার বিয়ে হয়েছে আর কি তো বিয়ে হয়ে স্টুডেন্ট ভিসা থেকে আমি সুইচ করছি আর কি থানার স্পোর্টস ভিসায় আর কি তারা 10 ইয়ার্সের উঠে দিলেছে আর কি তো ওটা ফাইরা 5 ইয়ারে নেওয়া দেবনি জয় ওকে থ্যাংক ইউ শুনতে থাকেন বোন আমরা যাব পরবর্তী কলে হ্যালো আসসালামু আলাইকুম জি শ্রোতামণ্ডলী যারা কল করবেন আমাদের স্টুডিও নম্বর দেওয়া আছে এবং আপনারা এই অনুষ্ঠান রিপিট দেখবেন আগামী করলো 9:30টায় তাছাড়া ইউটিউবে পাবেন ফেসবুকে পাবেন আপনারা মানে যারা কল করবেন আপনারা টেলিভিশন না তাকিয়ে ভলিউম কমিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন আর নইলে ওই আপনাদের ব্যাকগ্রাউন্ডে আমি কথা শুনতে পাচ্ছি কিন্তু লাইন হচ্ছে না আমার মনে হয় আপনাদের টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সঙ্গে কথা বলেন জি আসসালামু আলাইকুম জি 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 আপনি নিজেই বলতেছেন আপনি একটু লাউডলি বলেন এবং এই টেলিভিশন আমি আওয়াজ শুনতেছি আপনি টেলিভিশনটা একদম মিউটে নিয়ে আসেন এবং কথা বলেন জি হ্যাঁ হ্যাঁ এটা টেলিভিশনের আওয়াজ শোনা যাচ্ছে আমরা বারবার অনুরোধ করি যে আপনারা যখন কথা বলবেন টেলিভিশনটা একদম কমিয়ে রাখবেন এখানে তাকানোর প্রয়োজন নাই এই অনুষ্ঠান আপনারা রিপিট দেখবেন আপনারা চাইলে জি বলেন আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম বলেন আপনার নাম এবং কোথা থেকে বলছেন সাদেক মিয়া ম্যানচেস্টার জি বলেন সাবেদ মিয়া না জাবেদ মিয়া জাবেদ মিয়া আচ্ছা বলেন স্কিল ওয়ার্কার ভিসা আছে গত 3.5 বছর ধরে তো আমার ভিসার মেয়াদ চলে গেছিল গত বছর সেপ্টেম্বরে এবং গত বছর জুলাইতে আমার কোম্পানি তাদের সোলজারের মাধ্যমে কোয়ালিফিকেশনের জন্য অ্যাপ্লাই করছে বাট গত বছর জুলাই থেকে এখন 9 মাস পর্যন্ত আমার এখন পর্যন্ত তারা কোয়ালিফিকেশন পায় নাই একটু বুঝিয়েন না আচ্ছা আপনি আইসেন স্কিল ভিসা নিয়া স্কিল ওয়ার্কার ভিসা নিয়া এই তো জি হেলথ কেয়ার ভিসা বুঝছি যে একটা হবে সবে দালাই করো ইনো আমার বাদে আপনার স্পন্সর কিতা ফেল মারিচ্ছেন জি আমি গত 3.5 বছর ধরে আমি খামখাদে সপ্তাহ আমার চেক সপ্তাহ ঠিক আছে আমার বাট এখন ভিসা রিনিউ করার সময় আর কি না আপনার আগর এমপ্লয়ার আছে নি আমার এক এমপ্লয়ার অন্য কামও করা নাই নি যে সপ্তাহ ঠিক আছে তো এখন কিতা তারা কোনো কোর্স অ্যালোকেশন নাই আমাদের আরেকটা কোর্স দেওয়ার লাগে রিনিউ করার লাগে কোনো তো তারা গত বছর জুলাই তারা অ্যালোকেশন লাগে অ্যাপ্লাই করছে বুঝছেন এখন কোর্স অ্যালোকেশন নাই নি যে কোর্স অ্যালোকেশন নাই তো গত বছর তারা অ্যাপ্লাই করছে বাট এখন পর্যন্ত তারা কোর্স পাইছে না আর আপনার ভিসা যার হবে আমার ভিসা গত বছর সেপ্টেম্বরে শেষ বা কতদিন আমি সেকশন 3 এর আন্ডারে আসলাম আর কি অ্যাপয়েন্টমেন্ট বদলাই তারা আমারে দিয়েছে বুঝছেন ওকে আপনি শুনতে থাকুন ওকে জাবেদ সাহেব শুনতে থাকেন আমরা যাব আবার কলের দিকে হ্যালো আসসালামু আলাইকুম কলার ওয়ালাইকুম সালাম ভাইয়া ভালো আছেন জি ভাই ভালো আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন আমার নাম হলো গয়াসউদ্দিন জি কোন জায়গা বলছি জি গয়াস ভাই বলেন আপনার প্রশ্ন আচ্ছা আমার প্রশ্ন হলো ভাই 2024 বাইরে অ্যাপ্লাই করছিলাম ভিজিট ভিসা জি ভিজিট ভিসা যখন আমাদের তারা রিফিউজ করেছে তো আপাতত আমি রিভিউ করছিলাম তারা রিভিউ করতে জি তো রিভিউ করার মধ্যে সলিসিটার সাহেব হইটা এখন পর্যন্ত আগে জানাই তো জানান না ওটা তো একটু 2 বছর হয়ে যায় খালি রিভিউ করার কোনো গ্রাউন্ড দিছেনি আপনার কোন কারণে না এটা স্ট্যাচুটরি রিভিউ আচ্ছা বলছি জি না ঠিক আছে আপনি বলেন তো এখন কিতা জানতে চাইরা ওরা জানলে যে 2 বছর হয়ে গেল আগে
একটু স্যার তারা জানে একটু স্যার যে এটা কত এটা তো বুঝতে পারি না ওখান এটা রিভিউ খান গেছে করছে তারা গিয়া সব যে উদ্দেশ্য হইলো হোম অফিস করতে ওকে আপনি হতে থাকুন প্লিজ। ওকে গয়াস ভাই শুনতে থাকেন, আমরা সরাসরি চলে যাব শ্রোতা মণ্ডলীর উত্তরের দিকে। বোন মোহানা স্টেপনি গ্রিন থেকে বারিশা সাহেব, আমরা জি কলার নাম্বার 4 সিস্টার মোহানা স্টেপনি গ্রিন থেকে ফোন করছেন। মোহানা কইরা তাইন স্টুডেন্ট হিসাবে আইসলা, আওয়ার পরে খুব ভালো করছেন, কারণ আগামীতে নাইজেল ফারাজর গভর্নমেন্টের অধীনে স্টুডেন্ট হকলর ইদেশ অ্যাসাইলাম করিয়া রইতে পারতা নাই, দে উইল বি ভেরি ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স। আপনি আল্লাহর রহমতে নবীজির সুন্নতের উপরে আমল করছেন, বিয়া শাদী করে লইছেন, খুব ভালো করছেন। এখন অ্যাপ্লাই করছেন আপনার স্টেপনি গ্রিন থেকে, টাওয়ার আমরা স্টেপনি গ্রিন থেকে মাতিরা আপনার হাজবেন্ডে কেয়ার করেন, কেয়ার আর অ্যালাউন্স ফাইন, তার মার কেয়ার করেন, কেয়ার আর তার মা ডিসেবল, এখন মার খেদমত করেন কইয়া কেয়ার আর অ্যালাউন্স ফাইন। শুনেন মোহানা, যদি অ্যাপ্লিকেশনের সময় সঠিকভাবে কেয়ার আর অ্যালাউন্সের কথা কইয়া থাকতা, তে আইনে কয় আপনারে 5 ইয়ার রুটে দিত। এখন কোন কারণে হোম অফিসে আপনারে 10 ইয়ার রুটে ফালাইলো, এটা তো আমার কাছে বোধগম্য নয়, নিশ্চয় কোনো একটা ফেকড়া আছে। এর কারণে আপনি কইরে অক্টারে 5 ইয়ারও আনা যাইবেন। নো, ওয়ান্স ইট ইজ ডান ফর 10 ইয়ার্স আপনি এটারে রিভার্ট করতে পারতেন না। আপনার লয়ার সাহেবরে হকা কোনো গ্রাউন্ড থাকলে বলে ভুল বুঝাবুঝি হওয়ার কারণে হোম অফিসে একটা 10 ইয়ারও দিলেইছে, লয়ার সাহেবের কাছে গিয়া আপনি শিক্ষিত মেয়ে স্টুডেন্ট হয়ে আইসেন, পড়ালেখা জানেন, ওকাছে কোন কারণে একটা 10 ইয়ার রুটে গেল, আইন হইল হোম অফিসে 10 ইয়ার রুটে দিতে হইলে একটা কারণ দর্শাইতে হইব। এই কারণটা কিতা, আপনার হাজবেন্ড তো সবল মানুষ আছেন, হোকা ও ডিসিশন একটা লইয়া কাগজ ওখান লইয়া আপনি টার আমলেট থাকেন, বুড়ি বুড়ি লয়ার আছে, যে কোনো লয়ারের কাছে গিয়া বুঝোকা, যদি কপাল বালা থাকে আর হোম অফিসের দোষে হয় তাইলে ইউ মে গেট 5 ইয়ার্স রুট। কিন্তু সাধারণত একবার তারা দিলেইলে, রুল অফ দ্য থাম ইজ তারা একবার দিলেইলে আর একটা বদলায় না, আনলেস একটা দেয়ার মিস্টেক। থ্যাংক ইউ মোহানা। ধন্যবাদ। জাভেদ মিয়া ম্যানচেস্টার থেকে। জাভেদ ভাই ম্যানচেস্টার থেকে ফোন করছেন, মাশাআল্লাহ, হি ইজ এ স্কিল ওয়ার্কার, আইছেন কেয়ার সেক্টরও। ওইজন আপনারা সবাই জানেন বর্তমানে কেয়ারার হিসাবে বহুত মানুষ আইছেন। এখন না আইন করে লইছে পার্টনারে আনা যায় না, আরও রেস্ট্রিকশন দিছে, কিন্তু আগে তো আলহামদুলিল্লাহ বহুত মানুষ আইছেন। তো জাভেদ মিয়া আইছেন ম্যানচেস্টার থেকে স্কিল ওয়ার্কার হিসাবে, হওয়ার পরে আলহামদুলিল্লাহ, আপনিও আলহামদুলিল্লাহ হোকা জাভেদ মিয়া, আপনার লাখানিলা খুব কম মানুষ আছে যে এমপ্লয়ারে আনছে ওই এমপ্লয়ারের কাম করে, এবং আপনার যে 3 বছরের লাগে আইন যদি পুরা 3 বছর কাম করছেন, আপনি খুব খেয়াল করি আমার কথাটা নৌকা। এখন তারার লাইসেন্স আছে, তারার কোর্স নাই, কোর্সও লাগিয়ে অ্যাপ্লাই করছেন, হোম অফিসে দেন না। তারারে কইবা আপনার এমপ্লয়ারে যে তারার যে SMS সিস্টেম আছে, ওই সিস্টেমের মাঝে তোরা পয়সা দিলে আর্জেন্টলি 2-1 দিনের মাঝে কোর্স অ্যালোকেশন আইতে পারে। তারা ই ভুল করলো ওখানে, অত মাস হইয়া যার কোর্স অ্যালোকেশন। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, আমরা আপনাকে থামাতে হচ্ছে, আমরা চলে যাব বিরতির দিকে। বিরতি থেকে এসে আমরা আবারও আপনাদের উত্তর দিকে যাব, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। 6 নম্বর কলার ছিলেন গয়াসউদ্দিন হেকনি থেকে। ব্যারিস্টার সাহেব, আমরা চলে যাই সরাসরি ওনার উত্তরের দিকে। জি গয়াসউদ্দিন সাহেব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনি হেকনি থেকে ফোন করা, আপনার বাইয়ে গত বছর বা এর থেকে আরো বেশি সময় আগে একটা ভিজিট ভিসা লাগিয়ে অ্যাপ্লাই করছিল ব্রিটিশ হাই কমিশনও, একটা রিফিউজ হয়েছিল। 13 মেয়ের আমল থেকে
ভিজিট ভিসা রিফিউজ হইলে একটার কোনো আপিল রাইট নাই, দিছে তারা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ এক শব্দ হইয়া, দেন আপনি একবার আবার পুনরায় রিভিউ করবার লাগি আপনি অ্যাপ্লাই করতে পারেন। এই রিভিউটা কোনো ক্লারিক্যাল মিস্টেক হইবার লাগি। অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ 10টার মাঝে একটাও এলাও হয় কিনা আমার এক্সপিরিয়েন্স থেকে হইয়ার, 10টা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউর মাঝে একটাও এলাও হয় কিনা। কারণ কিতা, যে অফিসারে আপনারে না করলো ও অফিসারও লাগা টেবিলে বইয়া আরো অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ করে, তারা একজনে আরজনে জানে হ্যাঁ ও তুমি ডিসিশন দিছো ওটা লাগি রিভিউ করতে, এটা ঠিক এইরকম করে। কিন্তু এটা বড় টাইম নেই। আমার এক অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ 2 বছর 7 মাস গেছে, তার বাদে আইছে 0। এর কারণে আপনি কিতা করতে গয়া সাহেব, আপনি আপনার লয়ার সাহেবরে গিয়া কইবা বলেতে আপনি যে গ্রাউন্ডের উপরে যে কারণের উপরে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউটা করছেন, এটা গতবাদে হয়ে গেছে আজকাল যে একটা রিভিউ না হয় অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ, কোনো ক্লারিক্যাল মিস্টেক করছে কিনা। আপনি যে গ্রাউন্ডগুলা দিয়া করছেন ও গ্রাউন্ড খান একবার তা একটা কপি আমারে দেখা, আর ও কপি লইয়া আপনি 1-2জন হেকনিত আছেন, আপনি 2-1জন লয়ারে দেখান জানো বলে আমার বাইয়ে টাইম ওয়েস্ট করান না কিতা হকা চাইন ও গ্রাউন্ডের উপরে একটা এলাও হইবনি। আপনি 1জন 2জন 3জন লয়ারের কাছে যাইন যদি তো একটা বুঝ পাই লইবা। নতুবা আমি দেখছি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ এমনি লম্বা করিয়া বাদে রেজাল্ট কাম টু 0, ওটা তো আপনি করেন জানো। কোনো লয়ার 2জনে 3জনে যদি কইন বলে না একটা চান্স আছে তে ওয়ার্থ ওয়েটিং, আপনি ওয়েট করবা। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ গ্রেস ভাই, আপনি 1, 2, 3 আমাদের এই ফর্মুলা ফলো করবেন। যাই হোক ব্যারিস্টার সাহেব, আপনি একে উত্তর সুন্দর গুছালুভাবে সবগুলো উত্তর দিয়েছেন। আমরা আবারও যাবো কলার দিকে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। হ্যাঁ জি, কলার কে রয়েছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। বোন, আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন? আমি ম্যানচেস্টার থেকে। জি জি, আমি জানতে চাইছিলাম আমার কাজিন, ওনার মানে ফার্স্ট ওয়াইফ মারা গেছেন। আপনার নামটা কি বলেন না? নামটা শাহনাজ। শাহনাজ, আচ্ছা বলেন আপনি এখন। আচ্ছা, আমার কাজিনের ফার্স্ট ওয়াইফ উনি মারা গেছেন 22 সালে 2022-তে। এখন ওনার বাচ্চা মানে ছেলে আছে, তো ওই ছেলেটা তখন মা মানে আমার কাজিনের ফার্স্ট ওয়াইফ উনি হলো সিঙ্গেল মাদার ছিলেন। তো উনি যখন বেঁচে ছিলেন তখন সিঙ্গেল মাদার জি, মানে ওনাদের হাজবেন্ড ওয়াইফ সেপারেট ছিলেন। জি, এখন উনি যখন বেঁচে ছিলেন তখন ইউনিভার্সাল ক্যারিয়ারে চাইল্ড বেনিফিট পাইতেন। এখন উনি মারা যাওয়ার পরে তো ওনার বাচ্চাগুলি তো আর পাচ্ছে না, কারণ বড় 3টা বাচ্চাই অ্যাডাল্ট, শুধু ছোটটা 12 বছর বয়স ছিল। এখন এই কয় বছর ওই ছোটটা কিছুই পায়নি, এখন তো 17 বছর বয়স। তা এখন আমরা চাইলে কি ওর ব্যাকের চাইল্ড বেনিফিট বা কিছু অ্যাপ্লাই করতে পারবো কিনা? আপনি করবেন না আপনার কাজিন করবেন? কাজিনই করবে, সেই করে দিবে। এখন ওই 17 বছরের যে বাচ্চা, এটা কার কাস্টডিতে আছে, কার সাথে থাকে? ওর বড় ভাইয়ের সাথে থাকে, মানে ওর বাচ্চা বড় ভাইয়ের সাথে। মানে আর আপনার কাজিন কি করছে? আপনার কাজিন কি বিয়ে করছে? জি জি জি, ওর সেকেন্ড ম্যারেজ। তো উনি দেখাশোনা করে বাচ্চাদের, কিন্তু মানে বাচ্চারা তার কাছে এসে থাকে না। এখন বাচ্চার বাবা চাইল্ড বেনিফিটের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছে না ভাই চাচ্ছে? বাচ্চার বাবাই চাচ্ছে করতে। আচ্ছা, আপনি শুনতে থাকেন। ঠিক আছে জি বোন, আপনি শুনতে থাকেন, আমরা উত্তর নিয়ে আসবো শীঘ্রই। আমরা যাব আবার কলের দিকে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি কলার, আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। আপনারা
কল করবেন, আমাদের স্টুডিও নম্বর দেওয়া আছে। তাছাড়া আপনাদেরকে আমরা আবার অনুরোধ, এই ভলিউম কমিয়ে কথা বলবেন, একদম মিউটে নিয়ে কথা বলবেন, তখন আপনাদের কথা আমরা শুনতে পাবো। যে বাইশা সাহেব, আমরা শাহনাজ বোনের উত্তরের দিকে চলে যাই, দেখি এর মধ্যে কল আসলে আমরা আবার ইয়ে করব। কল আসলে বলতে নাই। জি জি, ঠিক আছে। শাহনাজ বোন, আপনি ফোন করছেন ম্যানচেস্টার থেকে, কলার নাম্বার 7। আপনি বলতেছেন আপনার এক কাজিনের 3-4 বাচ্চা ছিল, এক ভাই, খালাতো ভাই বা চাচাতো ভাই, ওয়াইফের সাথে গন্ডগোল লাগার কারণে ওয়াইফের সাথে বাচ্চাগুলো থাকতো, আর কাজিন পরে আরেকটা বিয়ে করে ফেলছেন। এখন বড় বাচ্চাগুলো বড় হয়ে গেছে, 18+ হয়ে গেছে। ছোট বাচ্চা শুধুমাত্র এখন মা মারা গেছেন, ছোট বাচ্চাকে দেখাশোনা করে বড় ভাই। এখন চাচ্ছেন বড় ভাই অথবা বাবা চাচ্ছেন চাইল্ড বেনিফিট অ্যাপ্লাই করবেন বা অন্যান্য কোনো বেনিফিট অ্যাপ্লাই করবেন, বাচ্চার যে বেনিফিট পাওয়া যায়। তো আপনার প্রশ্নটা হলো এটার জন্য অ্যাপ্লাই করতে পারেন কিনা। শুনেন বোন, এই বাচ্চা 17 বছরের বাচ্চার, এটাকে গার্জিয়ান অ্যাডলাইটেম বলে, একটা লিগ্যাল টার্ম, যে তার গার্জিয়ানকে, যদি বড় ভাই গার্জিয়ান হয় তবে সে অ্যাপ্লাই করতে পারবে, আর যদি বাবা যদি হন, ন্যাচারালি ফাদার চাইলে এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে, কারণ আলটিমেট রেসপন্সিবিলিটি লাইজ উইথ দি ফাদার। তখন ফাদার যদি চান তাহলে বলতে পারেন যে ফাদারের সাথেই ছেলে থাকে, এই কথা বলে অ্যাপ্লাই করলে আমার মনে হয় কোনো অসুবিধা হবে না। মেনশন করতে হবে যে তার মা মারা গেছেন, এখন কাস্টডিটা চলে এসেছে বাবার কাছে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ বোন শাহনাজ, আশা করি আপনার উত্তর পেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আবারও প্রচুর কলার লাইনে চলে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, আপনার নাম এবং কোথা থেকে বলছেন? আমার নাম আবু সাইদ, আমি বার্মিয়াম থাকি, মাকরাম। জি, আমার বয়স হইল আপনার 65 বছর। আমার প্রথম ওয়াইফ মারা গেছে 4 বছর আগে। আমি সেকেন্ড মারিড করছি বাংলাদেশ হইলাম। আমার নিজস্ব বোর আছে, প্লাস আমার আপনার আমি সেলফ এমপ্লয়ার, আমার 20,000 পাউন্ড উপরে। এখন আমি আমার ওয়াইফে আমি চইলে আমার কিতা সব করা লাগবো। আপনি কিতা কাম করেন হুজুর? আমি ট্যাক্সি ড্রাইভিং করি। কত দেখাইন আপনি? আমি 30,000, আমার গোর আর একটা গোর আছে, আমার এন্টি গোর আছে, আমি 30,000 পাউন্ডের উপরে আমি আমার শো আপ করি। ইনকাম 30,000-এর উপরে নেই? 30? আপনি রেন্টাল ইনকাম কত দেখাইন? রেন্টাল ইনকাম আমি আপনার 15,000 পাউন্ড, আর বাকিগুলো আর 19-20,000 পাউন্ড আমি কাম করি আর কি। তো আপনার হিসাব মতো 19, 20 আর 15 হইলে তো 35,000 হয়ে যায়। 30,000 উপরে হইছে। আমি কইছি 30,000-এর উপরে আমি দেখাই। এই ইনকামটা কতদিন থেকে আপনার? এই ইনকাম ধরলো আমার এখন 5-6 বছর ধরে। দ্যাটস ভেরি গুড। তো ওয়াইফের ঘরে কোনো বাচ্চা নিছেন নি? জি না, আমি রিসেন্টলি গিয়ে আবার খুব 1 মাস আগে দেশে গিয়ে বিয়া করছে। আগর বাচ্চা শিয়ানে গেছেন নি? জি, আগর বাচ্চা সব শিয়ান, আমার ছেলে আর মেয়ে। আগর মেয়ে কিতা কইলা? আমার ছেলে মেয়ে, আমার মেয়ের বিয়াই তো, আর ছেলে কোথায় তো বড় হয়ে গেছে। আমার ছেলে মেয়েকে আন্ডার 18 নাই, হলো ওভার 18। ওকে, আপনার প্রশ্নটা কিতা আবু সাইদ সাহেব? আমার প্রশ্ন হইল কি, আমি এখন আমার ওয়াইফে আনাই তুই আমার কিতা আমার শো আপ করা লাগবে। ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে। ধন্যবাদ আবু সাইদ সাহেব, আপনি শুনতে থাকেন, আমরা যাচ্ছি পরবর্তী কলে। জি, আপনি ফোন রেখে দেন। আসসালামু আলাইকুম কলার। জি, আপনি ফোন রেখে দেন আবু সাইদ সাহেব, আমরা শীঘ্রই আপনার উত্তর নিয়ে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন? জি, আমি ম্যানচেস্টার থেকে বলছি। আমার নাম শাহনাজ। আমি ফোন করছিলাম একবার। জি জি, বলেন। আমার আরেকটা জিনিস, যে আমার কাজিনের যে সেকেন্ড ওয়াইফ, তার অলরেডি ওখানে বাচ্চা আছে এবং সে ওখানে চাইল্ড বেনিফিট আর ইউনিভার্সাল ক্রেডিট পাচ্ছেন। তো এখন যদি উনি
ওনার ফার্স্ট ওয়াইফের বাচ্চার জন্য ইউনিভার্সাল ক্রেডিট বা চাইল্ড বেনিফিটের জন্য অ্যাপ্লাই করেন, এটা কি করতে পারবেন? আপনাকে বলে দিব। আপনার কাজিন কি কাজ করে এখন? উনি উবার ড্রাইভার। ওইটার সাথে ওনার দ্বিতীয় ওয়াইফ ইউনিভার্সাল ক্রেডিট পায় বা কি কি পায়, চাইল্ড বেনিফিটের সাথে কোনো সম্পর্ক নাই। আপনার কাজিনের সেকেন্ড ওয়াইফের বাচ্চা কয়টা? তিনটা বাচ্চা। তো তিনটার মধ্যে কয়টার উনি ইয়ে পায় চাইল্ড বেনিফিট? দুইটা চাইল্ড বেনিফিট পায়, আর এখন নতুন করে আরেকটা সিস্টেম করার পরে বোধহয় অ্যাপ্লাই করছে। আচ্ছা, বর্তমানে চাইল্ড বেনিফিটের ম্যাডাম রেগুলেশন হইল যে আপনার কত ইনকাম থাকতে হয়, এইগুলা ক্রাইটেরিয়া আছে। ইনকাম যদি বেশি হয় তাইলে 3 নম্বর বাচ্চার চাইল্ড বেনিফিট না পেতে পারেন। আপনাদের জন্য সবচেয়ে ভালো হলো আপনি .gov.uk-তে গিয়ে চাইল্ড বেনিফিট দিয়ে যদি ইনকোয়ারি করেন তাহলে ওইখানে চলে আসবে। ওনার ইন্স্যুরেন্স নাম্বার দিলে, আপনার কাজিনের ইন্স্যুরেন্স নাম্বার দিলে উনি আইনগতভাবে উনি যে 17 বছর বয়সের যে আগের ওয়াইফের বাচ্চা এর চাইল্ড বেনিফিট ক্লেম করতে পারেন। কিন্তু কত দিবে কি দিবে না এটা ডিপেন্ড করে চাইল্ড বেনিফিট পিপুলের উপরে। আপনি গুগল করলে এটা বলতে পারবে। আমি ইন ডিটেলস আপনাকে অন দ্য ফোন বলতে পারছি না, মাপ চাইতেছি। জি, এটা থ্যাংক ইউ। .gov.uk-তে গিয়ে আপনি মাইরিয়া দেখবেন, এখানে পেয়ে যাবেন। আর ঠিক আছে, আমরা যাচ্ছি আরেকটা কল নিয়ে, আমরা উত্তরের দিকে চলে যাব। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার নাম এবং কোথা থেকে বলছেন? আমার নাম তাসলিমা বেগম, আমি নিউহাম থেকে বলছি, জুরি ডিস্ট্রিক্ট। জি, বলেন আপনার প্রশ্ন কি? তাসলিমা বেগম। জি, নিউহাম ডিস্ট্রিক্ট। জি, আমার প্রশ্ন ভাইয়া, আমি স্ট্রোক করেছিলাম, করার পরে আমার বাম হাত আর বাম পায়ে প্যারালিসিস হয়ে গেছে। আমি এই 2 বছর ঘরে পড়ে আছি আর কি। তা আমি তো দেশে যা আসা করতে পারি না। তা আমার তো বিচার থেকে আছে বাংলাদেশে। আমি আমার দেখার জন্য আমি তার বিদেশে আনতে চাচ্ছি। তা আমার কি আমার কোনো অধিকার আছে? আমি বেনিফিট পাই। জি, জি বোন, আপনি বলছেন দেশে কে আছে 2 জন, আপনি আনতে চাচ্ছেন, কাকে আনতে চাচ্ছেন? আমার ছেলে, আমার একটা ছেলে আছে বাংলাদেশে। আচ্ছা, আপনার ছেলেকে আনতে চাচ্ছেন। হ্যাঁ, তো এখন কি করা লাগবে বা কি লাগবে এটাই তো, যে আপনার পাসপোর্ট কি? আপনার কি পাসপোর্ট? আমার ব্রিটিশ পাসপোর্টের জন্য আমি অ্যাপ্লাই করেছি। আমার মাসে ইন্স্যুরেন্স দেবে, আমার সেটেলমেন্ট হয়ে যাবে। সেটেলমেন্ট ভিসা ইয়ে আছে না? আর সময় মাসে আমার ব্রিটিশ পাসপোর্ট দেবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো এটা দেশে আপনার ছেলে, আপনি এই দেশে কিভাবে আসছিলেন ম্যাডাম? আমি ভিসাতে আসছিলাম 2010 সালে। এসে আমি 2 বছর পরে আমি আমার ইউরোপিয়ান একটা ছেলের সাথে আমি মানে বিয়ে করছিলেন। আমি তা গাইছি, এই দেশের সেটেলমেন্ট গাইছি। এই 4 বছর ছেলে ভাই আমার সাথে আছে। জি, জি বোন, আমরা ব্যারিস্টার সাহেব বুঝে নিয়েছেন, আপনি ফোন রেখে দেন, আমরা আপনার উত্তর নিয়ে আসছি। আপনার ব্যারিস্টার সাহেব বুঝে নিয়েছেন, আপনি ফোন রেখে দেন, আপনি এখন উত্তরের অপেক্ষায় থাকেন। আমরা ব্যারিস্টার সাহেব আরেকটা কল নিয়ে আমরা উত্তরের দিকে। জি বোন, আপনি শুনতে থাকবেন। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি, কলার কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনাদের টেলিভিশনের সাউন্ড কমিয়ে কথা বলেন। জি, হ্যালো। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আপনার নাম এবং কোথা থেকে বলছেন? ভাই আমি নিউইয়র্ক থেকে কথা বলছি। আমি ব্যারিস্টার সাহেবের মাধ্যম পান। জি, আপনি ব্যারিস্টার সাহেব সহ আমরা সবাই শুনতেছি আপনার কথা। আপনার নাম কি? আমি সুমন কথা বলছি। সুমন কথা বলছেন। আপনার টেলিভিশনের সাউন্ড কমান, ইয়েটা একো হচ্ছে। আমার টেলিভিশনের সাউন্ড ভাই অফ তো ভাই। তাহলে কি একটা জিনিস আছে, যাই এখন বলেন, এখন ক্লিয়ার হচ্ছে। কোন জায়গা থেকে বলছে?
সুমন নিহম জি নিহম থেকে। জি বলেন, প্রশ্নটা বলেন। ভাই আমি পিআইপি ক্লেম করলাম 1 বছর আগে। জি। তখন আমি মেডিকেল রিপোর্ট উপর তারা দিচ্ছি, আমার ডাক্তারে বলছে ক্লেম করবা লাগি। জি। তখন তারা আমারে তারা খালি 0 কোনো পয়েন্ট দিচ্ছে না, 0 পয়েন্ট দিয়া এখন তারা এপিল গ্রাউন্ড গেছে গিয়া। জি বুঝছেন? জি জি। এখন এপিল গ্রাউন্ডে তারা গেছে গিয়া। আমি সিনিয়র অ্যাডভাইস বিল সলিটার কাছে গেছিলাম, তারা বান্ডুল দিছে আমারে। এখন কিতো এবং তখন তো বুঝি আর না ভাই। কোনো ডেট পাইছেন নি আপনি? এখনো কোনো ডেট দিচ্ছে না, খালি বান্ডুল দিছে। তো এখন আপনার বেমার কিতা? আমার তো 1 বছর থেকে 2 শোল্ডারে কাম করে না, ফ্রোজিং শোল্ডার। আমার ডায়াবেটিস, ব্লাড প্রেশার, কোলেস্টেরল, হাই ব্লাড প্রেশার, থাইরয়েড। থাইরয়েড তো বেটিন তো রয়, আপনারও থাইরয়েড নেই? হয়ে যায় আজকাল বেটাইন তো রো হয়। থাইরয়েড তো আমার তো লাইফ নষ্ট হয়ে যায়। ওকে। আপনার বয়স কত? আমার বয়স 58। তো তো ইয়াং মানুষ, 58 ইয়ার। তো ভাই আমার 2 শোল্ডারে 1 বছর থেকে আমি কোনটা হাত তোলা মারতাম পারি না, খাবার কিনতাম পারি না। আচ্ছা আচ্ছা, আপনি শুনতে থাকেন, আমি যদি আমরা তো আপনার সুমন ভাই আপনি শুনতে থাকেন, আমরা উত্তর নিয়ে আসতেছি। বাইস্টার সাহেব, আমরা আবু সাইদ বার্মিংহাম, ওনার কলার নম্বর 8। জি, কলার নম্বর 8 আবু সাইদ ভাই বার্মিংহাম থেকে ফোন করছেন। আপনার বয়স 65। আপনার ফার্স্ট ওয়াইফ মারা গেছেন 1 বছর আগে, গিয়া রিসেন্টলি বিয়া করছেন। আপনার প্রশ্নটা হইল কিতা কিতা লাগবো সেকেন্ড ওয়াইফরে আনতে। আপনি কইরা আপনি ট্যাক্সি করেন, আর একটা গড় আছে বাই টু লেট, ওটা থেকে ভাড়া ফাইন, ভাড়ায় আর ট্যাক্সির পয়সায় আপনার 25,000 পর্যন্ত হয়ে যায়। আপনি কইছেন 4-5 বছর ধরে এই ইনকাম। যদি আপনার অ্যাকাউন্টেন্ট হিসাবে HMRC থেকে গত 4-5 বছরের এই ইনকাম দেখাইতা পারেন আবু সাহেব, তাইলে মেজর যে অসুবিধা আপনার একটা দূর হয়ে গেছে গিয়া। কিন্তু অনেক সময় অ্যাকাউন্টেন্ট সাহেব হলে, সকল অ্যাকাউন্টেন্টরা, কোনো অ্যাকাউন্টেন্ট সাহেব হলে অর্থাৎ বেড়াচেরা করিলেন, আপনি গিয়া খোঁজ করিয়া যদি দেখেন, তাইলে HMRC রে ফোন করলে তারা কইব যে গত বছর আপনার ইনকাম কত আছিল, এর আগের বছর আপনার ইনকাম কত আছিল। এইটা একটা ডকুমেন্ট তারা পাঠাইব আপনার কাছে। ও ডকুমেন্ট একটা পাঠাইলে ওটা দেখলে বোঝা যাইব এই যে 30,000 যে দান্দা আছে, একটা যদি আপনি ফুলফিল করে লিতে পারেন, তো এই যে টাকাটা আপনি পাইন, এইটা ব্যাংকও যায় যদিন, ব্যাংকও আপনার কত টাকা আছে ওগুলা দেখিয়া আমার মনে হয়, যেহেতু আপনার সেকেন্ড ওয়াইফ, যেহেতু আপনার বয়স 65, আপনার বেস্ট অ্যাডভাইস হইল আপনার লাগি গো অ্যান্ড সি এ লয়ার। আপনি আবু সাইদ সাহেব, আপনি ম্যানচেস্টার থেকে কই থেকে ফোন করছেন? জি, বার্মিংহাম। আপনি আপনার যে টাউনও তখন ও টাউনের কোনো লয়ারের কাছে কাগজপত্র লইয়া গিয়ে একটা অ্যাডভাইস নেওয়া। আর আমরা আপনার কেসের জায়গাত যারা মানুষ, এরারে আমরা একটা স্লোগান হয় 3, 2, 1, অর্থাৎ 1 জন 2 জন 3 জন লয়ারের কাছে যান জানু, তখন আপনি একটা ক্লিয়ার আইডিয়া পাইলিবা দেন হি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ বা দে রিফিউজাল, এটা অনেক লম্বা হয়। আপনার ইনশাআল্লাহ দিন আমরার ফর্মুলা আপনি নেন, 1, 2, 3 জন লয়ারের কাছে গিয়ে অ্যাডভাইস নিয়ে অ্যাপ্লাই করেন, তো আপনার ওয়াইফ আইতে, যেহেতু আপনার ওয়াইফ আগরজন মারা গেছেন, আপনার সেকেন্ড ওয়াইফ আইতে কোনো অসুবিধা ইনশাআল্লাহ হবে না। বাইস্টার সাহেব, আমরা এর মধ্যে আবার চলে আসছিলেন শাহনাদ গুণ, আপনি উত্তর দিয়ে দিচ্ছেন, কলার নম্বর 9 ছিলেন। জি হ্যাঁ, ওনার তো উত্তর দিয়ে হয়ে গেছে। এখন 10 নম্বর হইল বোন তাসলিমা নিউহাম থেকে। হ্যাঁ, তাসলিমা বেগম নিউহাম থেকে ফোন করেছেন। আপনি বলতেছেন আপনি এসেছিলেন 2010-এর দিকে এই দেশে আসার পরে একটা সম্পর্ক হয় একটা ইউরোপিয়ান ন্যাশনাল একজনের সাথে। তো সম্পর্ক হয় মানে আমরা ধরে নিয়েছি যে আপনার বিয়ে হয়েছিল। তো বিয়ে হওয়ার পরে আপনি ইউরোপিয়ান ন্যাশনালের ফ্যামিলি মেম্বার হিসাবে আপনাকে এদেশে থাকতে দিয়েছিল, আপনি প্রি সেটেল করেছেন। এখন
আপনি সেটেল স্ট্যাটাসে আছেন, কিন্তু এখন পর্যন্ত আপনার ব্রিটিশ হয় নাই, আপনি বলতেছেন যে চেষ্টা করতেছেন ব্রিটিশ হওয়ার জন্য, অতি সত্বর হয়ে যাবে, কিন্তু বর্তমানে আপনার সেটেল স্ট্যাটাস। যেহেতু আপনার স্ট্রোক হয়েছে, আপনার কথাবার্তায় বোঝা যাচ্ছে যে আপনি ডিসেবল, আপনি চাচ্ছেন দেশে রেখে আসছিলেন আপনার একটা ছেলে বা মেয়ে, এই অবস্থাতে আপনি আপনার ছেলেকে আনতে পারবেন কি না দেখার জন্য। আপনি তো যেতে পারবেন না। হ্যাঁ বোন, আপনি একজন অসুস্থ মানুষ, আপনি যদি ডাক্তারের কাছ থেকে বা যে কনসালটেন্ট আপনার চিকিৎসা করে ওনার কাছ থেকে একটা লেটার নেন আপনার ছেলের নাম দিয়ে, যে তসলিমা মনসুর না, তসলিমা বেগম, তসলিমা বেগমের একটা ছেলে, উনি এত অসুস্থ, উনি চলাফেরা করতে পারে না, উনি চলাফেরা করতে পারে না, এখন ওনাকে দেখার জন্য ওনার ছেলে আসতে চায়, আমরা রিকমেন্ড করি এই কনসালটেন্টের লেটার যদি পেয়ে যায়, তাইলে আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি কনসালটেন্টের লেটার পাওয়ার পরে একদম গসপেলের মতো কাজ করে, ইনশাল্লাহ আপনার ছেলে আসতে পারবে এই লেটার দিয়ে যদি অ্যাপ্লাই করেন। ধন্যবাদ বোন তাসলিমা, আপনার জন্য শুভকামনা রইল। আর 11 নম্বর কলার ছিলেন সুমন নিউহাম থেকে। হ্যাঁ, সুমন সাহেব ফোন করছেন নিউহাম থেকে, কইরা তান ডায়াবেটিস, কোলেস্টেরল, হাই প্রেশার আর থাইরয়েডের কারণে এক সাইড বন্ধ হয়ে গেছে, কিন্তু এক সাইড বন্ধ হয়ে গেছে, পিআইপি লাগি অ্যাপ্লাই করছিলা, পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট লাগি, তান্ডে দিছে না, 0 পয়েন্ট দিছে। এখন গেছলা সিটিজেন অ্যাডভাইস ব্যুরোত, সিটিজেন অ্যাডভাইস ব্যুরোত গিয়া তারা অ্যাপ্লাই করছিল, বান্ডুল উন্ডুল দিছে, এখনো হিয়ারিং হয়েছে না। শুনেন সুমন সাহেব, গতকালকে আমার এক প্রাক্তন ক্লায়েন্ট মামা ডাকে বেটিয়ে, অতখান কাগজ লইয়া এখন, মামা আপনি আমার পিআইপি অ্যাপ্লিকেশনটা করে দেবকা। পিআইপি অ্যাপ্লিকেশন করতে হইলে ইট প্রাইমারিলি ডিপেন্ডেন্ট আপনার মেডিকেল রিপোর্টের উপরে, আপনার ডাক্তারে আপনার সঠিকভাবে রিকমেন্ড করছে না, আপনার যে সঠিক বেমার আপনি যেগুলা কইরা এগুলা যদি লেখতো তারা, তে আপনি কিছু না কিছু পয়েন্ট ফাইলাও না। তো এখন আপনি কর্তা কিতা, আপনি ডাক্তারের কাছে গিয়া কক্কা যেন তুমি তাই আমার পিআইপির রেসপন্স কিতা দিছো, তারা দিত নাই, বলতে আমার সব মেডিকেল রিপোর্ট দেও, তো মেডিকেল কোন ঔষধ খাইন, কোন সময় খাইন, কত পাওয়ারের খাইন, ওগুলা লইয়া রেডি করোকা। আর যেহেতু আপনার আপিল পেন্ডিং আছে, এক ওয়েলফেয়ার বেনিফিটর এক লয়ার রে লইয়া আপনি যাওকা। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, দোয়া করি আপনি কামিয়াব হোক। আপনার সময় বলতেছে, ঘড়ি কাটা বলতেছে, আমাদের বিদায় নিতে হবে। আপনারা যারা ছিলেন আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আগামী সপ্তাহে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।